স্নিগ্ধবিষ গল্পের ২৪তম অংশ। লেখিকা সানজিদা আক্তার মুন্নি। তৌসিরের এই অচেনা রূপ দেখে নাজহার মুখে কোনো শব্দ ফোটায় না। সে নিঃশব্দে ঘুরে দাঁড়ায়, তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে থাকে। দৃশ্যটি দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক অব্যক্ত যন্ত্রণায় নীল হয়ে উঠছে ভেতরটা। তারপরও নির্বাক দর্শক হয়ে দূর থেকে দেখা আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর তার কিছুই করার নেই। এদিকে নাজহাকে চলে যেতে দেখেও তৌসিরের কোনো ভাবান্তর হয় না। সে নির্মম উদাসীনতায় নিজের কাজ চালিয়ে যায়। নাজহা ঘরে চলে আসে দ্রুত পায়ে। এসব দেখে ভয়ের চেয়ে বেশি ঘেন্না লাগছে তার, বমি পাচ্ছে তার। এসব দেখে নাজহার সারা শরীরে এক প্রকার ঘিনঘিনে ভাব ধরে গেছে। নাজহা ঘরে এসে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। গিয়েই বেসিনে ওয়াক করে এক গাল বমি করে দেয়। এই রক্ত চামড়া এসব দেখে অভ্যস্ত সে, কিন্তু আজকেরটা অতিরিক্ত ছিল। তৌসির এমনটা করবে তা আশার বাইরে ছিল না। নাজহা জানে তৌসির এমনই। তারপরও খারাপ লাগছে নাজহার, ঘেন্না লাগছে তার। নাজহা বমি করে, কুলি করে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ওর ফোনে নাজহারের কল আসে। সে কল ধরেই জানায় লুসিয়ান গুম হয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। এখন নাজহা কি করে বলবে নাজহাকে যে লুসিয়ানকে তারই স্বামী জ্যান্ত কবর দিয়ে দিয়েছে? বলার সাধ্য কি আছে আদৌ? নাজহা তো অভিনয়ে নোবেলজয়ী, তাই সেও কথাটা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে নেয়, নিজেও সমবেদনা জানায়। অনেকক্ষণ কথা বলার পর ফোন রাখে নাজহা। ফোনে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গিয়েছিল। ফোন শেষে কলে ব্যালকনি থেকে এসে দেখে তৌসির ঘরে এসে গোসল করে নিয়েছে। নাজহা তৌসিরের দিকে তাকিয়েও তাকায় না, মানে চোখ নামিয়ে নেয় আর কি, এক পলক তার পানে চেয়ে। তৌসির সরিষার তেল হাতের তালুতে নিয়ে ঘষে গায়ে মাখতে মাখতে নাজহার দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, কি হইল? তুমি আমার দিকে তাকিয়ে এমনি চোখ ফিরাইয়া নিলা কেন? এটা বলে তৌসির নাজহার একদম নিকটে এসে দাঁড়ায়। নাজহা কোনো কথা বলে না, শব্দহীনভাবে তৌসিরের পাশ কাটিয়ে যেতে চায়, কোনো প্রকার বাক্য না ছুড়ে। তথাপি সে যেতে চাইলেও কি তৌসির যেতে দিবে? না, অবশ্যই না। তৌসির তাকে যেতে দিবে না। তৌসির নাজহার ডান হাতের বাহু টেনে ধরে তাকে নিজের সামনে দাঁড় করায় আর তিতকুটে গলায় উচ্চারণ করে, ছিনাল, সাওয়ার সাওয়ার করিস না, নয়তো সাওয়া ফায়রা নিমু। কিতা হইছে ক আমারে? চলে যাচ্ছিস কেন? আমার দিকে তাকাস না কেন? নাজহা তৌসিরের মুখ হতে এই বিষে ভেজা অরুচিকর উক্তিগুলো শুনে তার চোখের দিকে মুখ তুলে তাকায় আর বলে, আমার আপনার দিকে তাকালে বমি আসবে, তাই তাকাচ্ছি না। এই যে একটু আগে আপনার অবস্থা দেখে বমি করেছি, তাই আবারও করার সম্ভাবনা আছে, তাই তাকাচ্ছি না। তৌসির নাজহার থুতনিতে হাত রেখে হাসতে হাসতে বলে, ওরে মারছি, কারণও গাদ্দারি করেছে, আর গাদ্দার গো এমন চুর দিতে হয়, বুঝলি?
এটা বলে তৌসির মুখ নামিয়ে এনে নাজহার ঠোঁটের কিনারায় চুমু খায়। নাজহার কাছে এই চুমু মনে হচ্ছে বিধ্বংসী ছোঁয়া। এই ঠোঁটের ছোঁয়া এই মুহূর্তে তার কাছে বিস্ময় স্পর্শের সমান। নাজহা বিরক্ত হয়ে তৌসিরকে নিজের কাছ থেকে সরিয়ে নিতে নিতে বলে, এসব ভালো লাগে না। এক চুমু খাওয়া, এত চুমু আমি নিতে পারবো না। তৌসির নাজহারেই বিরক্তি প্রকাশ দেখে বলে ওঠে, শুনল সিনাল, এই যে দিন দিন তুই এত সুন্দর হইতেছিস, সেটা একমাত্র আমারই দেওয়া চুমুর জন্য। কারণ বউরে জামাই বেশি বেশি চুমু দিলে বউয়ের সৌন্দর্য বাইরা যায়। নাজা এমন কথা শুনে তৌসিরের চোখে চোখ রেখে প্রশ্ন করে, এই সব হাদিস আর লজিক আপনি কোথায় পান? হাদিস মনে হয় শুধু তুই আর তোর নোবেল প্রাপ্ত বদমাস বাপ চাচাই জানে। আমিও হাদিস জানি। ইবলিসের মুখে কালিমার কথা শুনে মানুষ যেমন চমকায়, তৌসিরের মুখেও এমন কথা শুনে এমনভাবেই চমকায় নাজহা। তৌসিরকে জিজ্ঞেস করে, বাহ বাহ, তাহলে শোনান তো। তৌসির বলে, সর পেছনে সর, গিয়ে দেওয়ালে পিঠ ঠেকা বলতাছি। এতটুকু বলে তৌসির নাজহার দিকে এক কদম এগোয়। নাজহা তৌসিরের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে পেছনে পা ফেলে। ধীরে ধীরে এক সময় তার পিঠ ঠেকে যায় দেয়ালে। তৌসির নাজহার একদম নিকটে এসে নাজহাকে বলে, প্রথমটা হইল যে বউ জামাইয়ের সামনে যত খোলামেলা থাকবে তার তত সোয়াব। যে বউ স্বামীর সাথে মিষ্টি কথা বলে, স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য হাসে, হাসির সাথে যতটা দাঁত বের হয় ততটা দাঁতের জন্য এক নফল হজের সোয়াব দেওয়া হয়। যে স্ত্রী স্বামীকে রাতে বলে, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, সে স্ত্রী জান্নাতি। আরো শুনতে চাস হাদিস? নাজহা তৌসিরের কথায় হাসবে না রাগ করবে গুলিয়ে ফেলছে। মতলবের হাদিস ভালোই জানে তৌসির। নাজহা তৌসিরকে রাগী গলায় বলে, মতলবের হাদিস তো ভালোভাবেই জানেন দেখতেছি, তাহলে এটাও শুনুন। কোনো স্বামী যদি তার স্ত্রীকে কিপটামি করে কিছু না দেয়, টাকার আর কিপটামির প্রসঙ্গ আসতেই তৌসির নাজহাকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। এখন আমার জন্য চা নিয়ে আসো যাও। হ্যাঁ, এখন তো শুনতে হবে না, এখন যে উচিত হাদিস চলে আসছে কথার টানে। এটা বলে নাজহা তৌসিরকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যেতে চায়। তৌসির ফের তার হাত ধরে নিয়ে বলে, একটা চুমু খাই, পরে যাস। নাজহা বিতৃষ্ণা নিয়ে বলে, দিন তাড়াতাড়ি দিন, নিচে কাজ আছে। তৌসির নাজহার গালে ডুব করে কয়েক ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে, তালুকদারের মাইয়া আজ রাইতে কিন্তু খেলা হবে, মনে থাকে যেন। নাজহা এটা শুনে তৌসিরের চোখের দিকে তাকিয়ে বলে, বারবার মনে করিয়ে দিচ্ছেন কেন? আমি তো আপনাকে বিয়ের পরের দিনই বলেছি, আপনার যা ইচ্ছে করুন, আমার সমস্যা নেই। তৌসির মুচকি হেসে শুধায়, দেখ তালুকদারের মাইয়া, আমার কাছে তোর শরীর পাওয়াটা বড় বিষয় না, নিজের পৌরুষের চাহিদা মেটাতে তো চুটকি মারলেই মাগিরা বিছানায় কাপড় খুইলা আমার জন্য পইরা যাইব। কিন্তু আমি তো এসব চাই না। আমি বিয়ের রাতেই
তোর ওপর জোর খাটাইতে পারতাম, কিন্তু খাটাই নাই। কেন জানিস? নাঝা নিরসভাবে জিজ্ঞেস করে, কেন? তৌসির নাঝার গালে 2 হাত রেখে মৃদু হেসে বলে, বিশ্বাসের লাইগা, ভরসার লাইগা। এই যে আমি তোর বুকে মাথা রাখলে তুই আমার মাথাটা নিজের বুকে চেপে ধরে আমার চুলের ফাঁকে হাত বুলিয়ে দেস। যদি তোর লগে আমি জোর করতাম, এইটা তুই কখনোই করতি না। এই যে রাইতে দিনে যখন ইচ্ছে তখন আমার বুকে ঘাপটি মাইরা শুইয়া থাকস, এইটা হলো ভরসা। এই ভরসা তুই আমারে কখনো করতি না। যদি তোর লগে উল্টাপাল্টা নিজের মন মতো করতাম কিছু, এই যেমন মনে ধরে, এমন ওড়না ছাড়া বেসামাল অবস্থায় আমার সামনে থাকস, আমি তোর ওপর শিকারের মতো ঝাঁপিয়ে পড়লে এটা কখনো করতি না। সবশেষে তুই আমারে ভরসাই করতি না। এমনিই তো ঘেন্নাস, আরো বেশি ঘেন্নাইতি। নয়তো চাহিদা আমারও আছে, শুধু কন্ট্রোল রাখি কারণ আমি বিশ্বাস করি ধৈর্য আর বি সামলাতে পারলেই জীবন সহজ। তৌসিরের কথাগুলো এক দৃষ্টিতে চেয়ে শোনে নাঝা। সব কথা সুন্দর লাগলেও শেষের কথা ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। কি সুন্দর বোঝালো সে নাঝাকে। আদৌ যদি তৌসির সব দিক এতটা ভাবতো তাহলে কতই না ভালো হতো। নাঝা তৌসিরের কথাগুলো গিলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে একটু উঁচু হয়ে তৌসিরের গালে নিজের ঠোঁট ছুঁয়ে কিছুক্ষণ নিঃশব্দে তৌসিরের পানে চেয়ে ধীরলয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কোনো প্রকার কথা না বলে তৌসিরের জন্য চা আনতে। ওয়াসেম একজনকে খুন করতে গিয়ে নিজেই আঘাত পেয়ে বাড়ি ফিরেছে। তবে যাকে মারতে চেয়েছিল তাকে মেরেই ফিরেছে। যে লোকটাকে মেরেছে তাকে যখন ধরে তখন সে ভারী কিছু দিয়ে ওয়াসিমের কপালে আঘাত করেছে। কপাল ফেটে রক্ত বেরিয়েছে, তাই ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ লাগিয়ে ফার্মেসির পাশের দোকানেই চুল আর দাড়িগোঁফ ছাটিয়ে পশুর মতো অবস্থা থেকে মানুষের মতো চেহারা বানিয়ে বাড়িতে ফিরেছে। তবে বাড়ি ফিরে বাড়ির সদর দরজার চৌকাঠ মারাতেই ওয়াসিমের শান্ত মেজাজটা টগবগে জ্বলে ওঠে। লিভিং রুমের সোফায় আয়রাত বসে আছে, তার সামনে তৃষ্ণা চায়ের ট্রে এগিয়ে দিচ্ছে। আয়রাত তৃষ্ণার দিকে তাকিয়ে মুচকি হেসে চায়ের কাপটা নিচ্ছে। ওয়াসিমের দৃশ্য দেখে থেমে যায়। যতখানি পর্যন্ত এসেছিল ততখানি পা থেমে যায় ওর। কত বড় সাহস আয়রাদের, কত বড় কলিজা! তার বাড়িতে ঢুকে তার ওই জিনিসের উপর নজর দিচ্ছে। ওয়াসিমের তো মন চাচ্ছে আয়রাতকে কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাইয়ে দিতে, কিন্তু সে এখন কোনো প্রক্রিয়া দেখাবে না। দেখালে তৃষা মনে করবে ওয়াসিম তৃষার উপর অধিকার দেখাচ্ছে বা ওয়াসিম তৃষার প্রতি দুর্বল। এই সব ভেবে ওয়াসিম নিজেকে সংবরণ করে স্বাভাবিকভাবে হেঁটে যায় সিঁড়ির দিকে। আয়রাতকে দেখেও না দেখার ভান করে চলে যায়। তবে যাওয়ার আগে তৃষাকে বলে যায়, তৃষা ঘরে আয়। তৃষা ওয়াসিমকে দেখেনি, তবে তার গলা শুনে পেছন ফিরে তাকায়। দেখে সে ঘরের দিকে যাচ্ছে। এ দেখে সে তাড়াতাড়ি চায়ের ট্রেটা নিজের রান্নাঘরে যায়। গিয়ে সেতুজাকে বলে, মা, উনি আমাকে ডাকছেন, আমি যাই। আপনি মেহমানকে দেখুন। সেতুজা তরকারি রান্না করছিল। তিনি পেছন ফিরে তৃষাকে জিজ্ঞেস করেন, ওয়াসিম চলে আসছে? আচ্ছা তুই যা, আমি দেখতেছি। তৃষা মাথা নেড়ে বলে, আচ্ছা। আয়রাত একটা কাজে এসেছে তাদের বাড়িতে। তার বাড়ি দিল্লিতে, গুজরাটে। এখানে অর্থাৎ
পাটোয়ারি বাড়িতে কিছুদিন থাকবে সে। কাজ তো বাহানা, লক্ষ্য হলো তিশা। তিশা দ্রুত পায়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওয়াসিম ঘরে নেই, তবে বাথরুম থেকে পানির শব্দ আসছে। তিশা তাড়াতাড়ি ওয়াসিমের গামছার লুঙ্গি আলমারি থেকে নিয়ে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দেয়, আপনার লুঙ্গি নিন। ওয়াসিম রাগ আয়ত্তে আনতে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে আছে। আয়রাতকে একদম সহ্য হয় না তার। বারবার চোখের সামনে আয়রাত যে তিশাকে দেখছে সেই দৃশ্য ভেসে উঠছে। মন তো চাচ্ছে আয়রাত আর তিশার দুজনকে কিমা বানিয়ে খেয়ে নিতে। এমন রাগের মুহূর্তে তিশার ডাক আর তার উপস্থিতি ওয়াসিমকে পাগল করে দেয়। ওয়াসিম তড়াক করে উঠে দাঁড়িয়ে বাথরুমের দরজা খোলে। এক পলক সামনে তাকিয়ে থাকা তিশার দিকে পরখ করে নেয়। তারপর কিছু না বলে দাঁত চেপে তিশার ডান হাতের কবজি চেপে ধরে তাকে একটানে বাথরুমের ভেতর নিয়ে যায়। নিয়ে গিয়ে সোজা শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয় তাকে। আকম্বিক এমন হওয়ায় তিশা তো ভেবেই পায় না এই লোক এমন কেন করলো, কি হলো, হঠাৎ এমন উন্মাদ হয়ে গেছে কেন। ওয়াসিম তিশার দুই হাতের বাহু দাঁতে চেপে ধরে দাঁড় করিয়ে রাখে শাওয়ারের ঠান্ডা পানির নিচে। তিশা ওয়াসিমকে কিছু বলার জন্য তার দিকে মুখ তুলে তাকায়। তাকিয়ে বেশ বিস্ময়ে পড়ে যায়। এখন তার আর জঙ্গলের মতো চুলদাড়িগুলো নেই। এখন শুধু পরিপাটিভাবে তা কাটা। সাথে কপালে ব্যান্ডেজ করা তিশার দুই হাতের বাহু ছিঁড়ে যাচ্ছে। এমন জোরে চেপে ধরেছে ওয়াসিম তার বাহুদ্বয়। তিশা ওয়াসিমের মাথায় ব্যান্ডেজ দেখে বুঝে যায় এই লোক কারো সাথে মারপিট করে এসেছে। এ নতুন কিছু নয়। সবসময় ওয়াসিমের কপাল হাত পা কাটাছেঁড়া থাকে। তিশা বুঝতে পারে ওয়াসিম অন্যের রাগ তিশার উপর মেটাচ্ছে। তিশা ব্যথায় হাত থেকে ওয়াসিমের গামছার লুঙ্গিটা ছেড়ে দিয়ে কাতর সুরে বলে, কি হয়েছে আপনার? আমি গোসল করেছি, এভাবে কেন ভেজাচ্ছেন আমায়? অন্যের রাগ আমার উপর কেন ঝাড়ছেন? এ কথা শুনে তো ওয়াসিমের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। রাগ আর ক্ষোভ দ্বিগুণ চওড়া হয়ে যায়। ওয়াসিম ঠাস করে তিশাকে দেয়ালের সাথে চেপে ধরে ঝাঁঝিয়ে তুলে বলে, তোর সাহস কি করে হয় শালী? তুই ওই আয়রাদের সামনে যাস? বল কেন গিয়েছিলি? তিশার জান বেরিয়ে যাচ্ছে। তার উপর এখন ওয়াসিম একদম ওর শরীরের সাথে মিশে যাচ্ছে। একদিন তো হাত দিয়ে তাকে দেয়ালে চেপে ধরে শাসাতো, আজ শরীর দিয়ে শাসাচ্ছে। তিশার যন্ত্রণায় কাতর গলায় উচ্চারণ করে, মা বলেছিল তাই গিয়েছি, শুধু চা দিতে গিয়েছি। মা বলল আর তুই চলে গেলি? মা যদি বলে কাপড় খুলে নাচতে, তো তুই নাচবি? যে মায়ের অজুহাত দিচ্ছিস? এমন কুরুচিপূর্ণ কথা শুনে তিশা ওয়াসিমের রাঙানো চোখের দিকে তাকিয়ে বড় বিষাদ ভরা গলায় জিজ্ঞেস করে, আপনি এত নোংরা কথা কিভাবে আমায় নিয়ে বলেন? সব সময় তো আপনার সামনেই থাকি, কখনো নোংরামি পেয়েছেন? ওয়াসিম তিশার প্রশ্নের উত্তর দেয় না। উল্টো রাগ দেখিয়ে পাশে থাকা একটা বালতিতে সজোরে লাথি মারে। এক ঘুষি দেয়ালে বসিয়ে দেয় আর চিৎকার করে ওঠে, তুই যদি ওর সামনে আর যাস তাহলে আল্লাহর কসম আমি ওর লগে তোরেও কবর দিব। তিশা ওয়াসিমের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ওয়াসিম আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ লাগছে, আমি আর যাব না তার সামনে। ওয়াসিম এটা শুনে কিছুটা শান্ত হয় ও তিশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তিশা বুঝে যায় এখন তার সাথে কি হবে। ওয়াসিম নিশ্চয় এখন তার চুলের মুঠি করে ধরবে। ওয়াসিম যখন তার মাথায় হাত রাখে তখনই চুলের মুঠি করে ধরে। খুব কষ্ট হয় তিশার। চুলের গোড়ায় দুদিন যাবৎ ব্যথা থাকে।
তিশা ওয়াশরুমের চোখের দিকে তাকিয়ে অসহায় হরিণীর ন্যায় দুদিকে মাথা নেড়ে বলে, আমার চুলগুলো টেনে ধরবেন না, চুলের গোড়ায় ব্যথা করে। ওয়াসিম তিশার মুখে ব্যথার কথা শুনে ওয়াসিম তিশার চুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে আবারও জোরে চেপে ধরে চুলের একাংশ চেপে ধরে তিশাকে একদম নিজের সম্মুখে নিয়ে এসে তিশার গালে নিজের নাক চেপে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, আমি তোকে ব্যথা দিব, সারা জীবন তোকে ব্যথা দিব। তিশা তো সবসময় ওয়াসিমের দ্বারা অত্যাচারিত হয়, কিন্তু কখনো ওয়াসিম তার গা ছুঁয়ে বাজেভাবে স্পর্শ করেনি। যেটা কখনো করেনি ওয়াসিম আজ সেটাও করল। তিশাকে ওয়াসিমকে নিজের থেকে সরিয়ে নিতে সাহস করে ওয়াসিমের বুকে ধাক্কা দিয়ে বলে, আমাকে এত বাজেভাবে স্পর্শ কেন করছেন? এ শুনে ওয়াসিম আরো জোরে তিশার চুল চেপে ধরে তাকে নিজের পাঁজরের কাছে নিয়ে এসে ঝাঁকিয়ে তুলে এনে বলে, আমার স্পর্শ বাজে লাগছে? এখন নতুন নাগর দেখেছিস তাই বাজে লাগছে? এটা বলে ওয়াসিম তিশার ঠোঁটের কিনারায়, নাকে মুখে গালে কপালে যেভাবে পারে এভাবে বন্য হিংস্রের রূপে এলোপাতাড়ি চুমু খেতে শুরু করে। তিশা যে বলবে আমাকে ছাড়ুন সেই সুযোগটাও নেই তার। ওয়াসিম এক পর্যায়ে তিশার কোমর অন্য হাতে চেপে ধরে তার গলায় মুখ গুজে তিশার গলায় জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো ঘষে দিতে থাকে। দাঁত চেপে ধরে তিশার গলায় কামড়ায়। ওয়াসিমের এই উন্মাদনা তিশা সহ্য করতে পারছে না, প্রাণটা বেরিয়ে যাচ্ছে তার। তিশা চোখ বন্ধ করে ডুকরে কেঁদে উঠে বলে, ওয়াসিম আমার চুলটা ছাড়ুন, আর কত, আমার গা জ্বলছে। ওয়াসিম একটু দয়া করুন না আমায়। ওয়াসিম তিশার আর্তনাদ শুনে তিশাকে ছেড়ে দেয়। নিজে কি করছিল নিজেরই বোধগম্য হচ্ছে না। তিশাকে ছেড়ে দিতেই ওয়াসিম আবারও শাওয়ারের নিচে বসে পড়ে। তিশা লজ্জায় আর ঘৃণায় এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে চলে যায়। সারা শরীর ভিজে কাঠ হয়ে গেছে। সাদা রঙের কামিজ পরে থাকায় সাদা শরীরের অবয়ব স্পষ্ট হয়ে গেছে ভেজা অবস্থায়। তিশা রুমে আসে, সারা রুমের ফ্লোর ভিজে যায় তার শরীরের পানিতে। ও কোনো রকম কাপড় নিয়ে কাপড় রাখার ঘরে গিয়ে ভেজা কাপড়গুলো ছেড়ে শুকনো কাপড় পরে, তারপর ভেজা ফ্লোর মুছে নেয়। মোছা শেষে ওয়াসিমের জন্য গামছার লুঙ্গি নিয়ে বাথরুমের সামনে দাঁড়ায়। দেখে ওয়াসিম গোসল শেষ করে ভেজা লুঙ্গি পরেই বের হতে নিচ্ছে। তিশাকে দেখে তার হাত থেকে ছো মেরে গামছার লুঙ্গি নিয়ে ওয়াসিম ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তবে লাগানোর আগে আঙ্গুল নাচিয়ে হুমকি দেয়, তুই যদি নিচে যাস তাহলে ঠ্যাং দুটো কেটে গর্দানে ঝুলিয়ে দিব সাই তোর। তিশা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। ওয়াসিম কাপড় বদলিয়ে বেরিয়ে আসে। এসে দেখে তিশা সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াসিম বেরিয়ে এসে তিশার পাশে দাঁড়ায়। তিশার ঠোঁট, গাল আর দাড়ের চাপে ছিঁড়ে যাওয়ার মতো দাগ পড়ে গেছে। তিশার গলায় ওয়াসিমের দাঁতের দাগে লালচে হয়ে আছে। ওয়াসিম সব দেখেও তিশাকে না বলে আড়াল করতে। মূলত তিশা এখনো আয়না দেখেনি, দেখলে অবশ্য সে চোখ মুখ ভ্যাসলিন দিয়ে এই দাগগুলো মুছে নিত। ওয়াসিমের মন চায় এই দাগগুলো থাকুক, এইগুলো আয়রাত দেখুক একবার। কেন মন চাচ্ছে, কি জন্য চাচ্ছে, কি জন্যই বা এত হিংসে হচ্ছে ওয়াসিমের তা ওয়াসিম নিজেও জানে না। নিজের জাতশত্রুদের প্রতিও এত হিংসে হয় না যতটা আয়রাদের প্রতি হচ্ছে ওয়াসিমের আজ। ওয়াসিম তিশাকে হুকুম দিয়ে বলে, যা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে আয়, আমি ধুয়ে দিয়েছি। খবরদার আবার ধুতে যাবি না। কাপড় 5 মিনিটের ভেতর
মেলে নিচে আসবি। তিশা তো অবাক, বা এত মহান হয়ে গেল ওয়াসেম, যে কাপড় ধুয়ে রেখেছে, এত মহান কি করে হলো সে? তিশার তো হুকুম মানা ব্যতীত করণীয় কিছু নেই। মার খেয়ে ওয়াসেমের বাধ্য থাকতে হবে, নয়তো লাথি মেরে ওয়াসেম তাকে বাড়ি থেকে বের করে দিবে। ওয়াসেম তিশাকে হুকুম দিয়ে ঝটপট করে রুম থেকে বেরিয়ে যায়। তিশাকে উদ্দেশ্য নিচে যাওয়া। নিচে গিয়ে দাঁড়াতেই দেখে লিভিং রুমে আয়রাদের সাথে তার বাবা মানে ইব্রাহিম সাহেব গল্প করছেন। ওয়াসিম আয়রাদের দিকে ক্ষিপ্ত বাঘের ন্যায় এক নজর তাকায়, তারপর ধীরে ধীরে আয়রাদের মুখোমুখি সোফায় বসে পড়ে। আয়রাদ ওয়াসিমকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করে, কি অবস্থা ওয়াসিম ভাই? ওয়াসিম সৌজন্যতার খাতিরে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, তোমার? এই তো, আমারও আলহামদুলিল্লাহ, বেশ ভালোই আছে অবস্থা। ওয়াসিম এ শুনে মনে মনে বলে, জানোয়ারের বাচ্চা, ভালো থাকবি তো? আমার জিনিসে নজর দিয়েছিস, তোর ভালো থাকা তোর পেছন দিয়ে ঢোকামু, সময় হোক একটু। এরই মধ্যে ওয়াসিমকে সেজুতা এসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, তিশা কি করেছে ওয়াসিম? তুই তো এখানে, ও কোথায়? ওয়াসিম এই প্রশ্নের উত্তরে সত্য বলার ভান করে বলে, গোসল করছে। কেন, ও হঠাৎ গোসল করছে কেন? ও তো একটু আগেই গোসল করলো। ওয়াসিম সোজাসাপটা উত্তর দেয়, আমার জন্য করছে। কেন, কোনো প্রয়োজন? প্রয়োজন হলে একটু অপেক্ষা করো, ফরজ গোসল সম্পূর্ণ করে আসুক। এটা বলে ওয়াসিম বসা থেকে উঠে লুঙ্গির কোণ হাতে তুলে নিতে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। উপস্থিত সবাই তো লজ্জায় থ মেরে গেছে। ইব্রাহিম সাহেব সিতুজার উপরই বিরক্ত হয়ে গেছেন। কি প্রয়োজন ছিল এই অসভ্য ছেলেকে এসব জিজ্ঞেস করার? কি একটা পরিস্থিতিতে ফেলে দিল। বাপ মায়ের সামনে এমন কথা কোনো পুত্র বলতে পারে শুনি? তার উপর আয়রাদের সামনেই ঠাসঠুস বলে দিল। ছি ছি, কি ভীষণ লজ্জা, হায় লজ্জা। রাত এখন ৯টার কোঠায়। গ্রামের নির্জন রাস্তা ধরে ছুটে চলছে একটি গাড়ির, যার ভেতরে তৌসির, সাথে মিনহাজ মামা, নাজেম চাচা, রুদ্র আর নুহমান। তন্ময় চাচার নির্বাচনী প্রচারণায় সারাদিনের ধকল শেষে বাড়ি ফেরার পথ ধরেছে সবাই। তৌসির গাড়ির সিটে গা এলিয়ে দিয়েছে, চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি তার। যে মেয়র, কিন্তু তার চেয়ে বড় পরিচয় সে গণমানুষের চোখের মণি। প্রচারে নামলে মানুষের যে বাঁধভাঙা উল্লাস আর ভালোবাসা দেখা যায়, তা নিয়ে বেশ সন্তুষ্ট তৌসির। তন্ময় চাচার নির্বাচনের প্রচারে আজ গিয়েছিল, সারাদিন কেটেছে এসবেই। আহা, মানুষের কি ভালোবাসা তার জন্য! মানুষ তো তাদের লোকদের দেখলেই বলে, তৌসির ভাই কোথায়, উনি আসেননি? ওনার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, ওনাকে এদিকে আসতে বইলেন। সারা দেশে তাদের দলের নেতাদের মানুষ দেখতে পারে না, কিন্তু এখানে তৌসিরকে মানুষ বড্ড ভালোবাসে। এই ভালোবাসা তৌসিরকে গভীরভাবে ভাবায়। সে মনে মনে নিজেকে প্রশ্ন করে, স্বভাবে সে তো পুরোদস্তুর জাউরা, কিসিমের মুখে কোনো লাগাম নেই, তবুও কেন তাকে এত ভালোবাসে? এই সমীকরণের উত্তর তো কিছুতেই মেলাতে পারে না। জনসম্মুখে বাছবিচার না করে ঠাসঠাস সত্য কথা বলে দেওয়াই তার মজ্জাগত স্বভাব, যা মন ধরে তা বলে দেয়। এই ঠোঁট কাটা কাটা স্বভাব তার সংযত ভাষার জন্য কতবার যে সমালোচনার তীব্র তীরে বিদ্ধ হতে হয়েছে তাকে তার হিসেব নেই। সারা শহর, এমনকি গোটা দেশ তাকে গালিবাজ নেতা হিসেবে চেনে। অথচ অদ্ভুত এক মায়াজাল আছে তার এই গালিমন্দের আড়ালে।
নিন্দুকেরা যাই বলুক, সাধারণ জনগণ এই গালিবাজ তকমা ছাপিয়েও তার মাঝে খুঁজে পায় এক বিশ্বস্ত বন্ধুকে। তাই তো সব বিতর্ক একপাশে ঠেলে জনগণ তাকে নিজেদের মানুষ বলে বুকে টেনে নেয়। তৌসির যতই ছলচাতুরি করুক না কেন, জনগণকে সে ঠকায় না। এই তো আজকের এক ঘটনা ঘটল। তৌসির মাছের বাজারে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝাচ্ছে, চড়া গলায় কথা বলছে জনতার ভিড়ে। ঠিক এমন সময় এক শয়তান সাংবাদিকের উদয় হয়। প্রচারণার মাঝখানে হুট করে মাইক মুখের সামনে ধরে নিয়ে সে এক বেখাপ্পা প্রশ্ন ছুড়ে দেয় তৌসিরের দিকে। আপনাদের দল যদি গদিতে যায়, তাহলে প্রথমেই আপনারা কি সারা দেশের কারেন্টের খাম্বা সব সাফ করার পদক্ষেপ নেবেন? এমনিতেই মাছের বাজারের হট্টগোল, তার উপর এমন অহেতুক ও খোঁচামরা প্রশ্ন শুনে তৌসিরের মেজাজ আর ঠিক থাকে না। তৌসিরের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার। কোনো রাগঢাক না রেখেই সে ওই সাংবাদিকের মুখের উপর এক মোক্ষম জবাব কষে দেয়। সাফ তো করবই, তবে করার আগে আপনাদের মতো সাংবাদিক নামক সাওয়াদিগ্য পেছনে কারেন্টের খাম্বা জয়টা লাগে তয়টা ভরমু, ভরার পর বাকিগুলো লন্ডন সাপ্লাই দিমু, ব্যাস যা হওয়ার তাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ঘেটে যায়। নিউজ চ্যানেলগুলো লুফে নেয় এই গরম খবর, যা পড়ছে তাই প্রচার করে যাচ্ছে। চারিদিকে এখন শুধুই তৌসিরের এই উত্তপ্ত বাকবিনিময়ের ক্লিপের আলোচনা। তৌসিরের মুখে এমন আগুনের ফুলকি অবশ্য নতুন কিছু নয়। সারা দেশের মানুষ এখন তার এমন কাণ্ডে অভ্যস্ত। ২৪-এর নির্বাচনের সময়ও এক আওয়ামী লীগ নেতা ধর্মকে পুঁজি করে মানুষকে ভুলভাল বোঝাচ্ছিল। তৌসির তখন সরাসরি মিডিয়াতেই সেই নেতাকে ধুয়ে দিয়েছিল তার বিখ্যাত উক্তিতে, হাওয়ার নাই ঠিকানা, নির্বাচন আসলেই সাজে কাকুরা মাওলানা। তখনকার মিডিয়া পাড়ায় এই এক কথাতেই তুমুল আগুন জ্বলে উঠেছিল। আর ঠিক তার এক সপ্তাহ পরেই গুম হয়ে যায় তৌসির। স্বৈরাচারের নির্মম শিকার হয়েও সে যে আজ এখানে দাঁড়িয়ে আছে তা কেবল হায়াতার ভাগ্যের জোরেই। মৃত্যুমুখ থেকে ফিরে এসেও তৌসির আজও ঠিক আগের মতোই নির্বিকার, বেপরোয়া কথা মনে চেপে না রেখে ধুমধাড়াক্কা বলে দিয়ে জনগণকে বলে, আমি সহজ সরল মানুষ, তাই মনের কথা মুখে বলে দেই। জনগণও তাকে সহজভাবে নিয়ে নেয়। এখন অবশ্য প্রথমে অনেকে দেখতে পারত না তাকে। তাদের গাড়িটা বেশ গতিতেই এগোচ্ছে। হঠাৎ কোথা থেকে এক তরুণী দৌড়াতে দৌড়াতে তৌসিরদের গাড়ির ঠিক সামনে এসে দাঁড়ায়। চালকের সামনে মিনহাজ মামা উপস্থিত বুঝেনি তিনি। মুহূর্তেই সিদ্ধান্তে সজোরে ব্রেক কষেন। তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে যায়। এমন অতর্কিত ব্রেকের ধাক্কায় রুদ্র হুমকি খেয়ে পড়ে যায় প্রায়। তার সামলে নিয়েই মেজাজ হারিয়ে সে চেঁচিয়ে ওঠে, বাইঞ্চো, ইয়ার্কি হচ্ছে নাকি? মিনহাজ মামা সেদিকে কান্না দিয়ে সামনের দিকে ইঙ্গিত করে বলেন, আরে দেখছিস না, একটা মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে, কাপড় চোপড় সব ছেঁড়া, নাম তো তোরা, দেখ কি হয়েছে। কথাটা শোনামাত্র সবাই ব্যস্ত হয়ে দুপাশে গিয়ে গাড়ি থেকে নেমে আসেন রাস্তায়। নেমে মেয়েটিকে দেখেই মাত্রই সবার চোখ ছানাবড়া হয়ে যায়। কি ভীষণ বিধ্বস্ত অবস্থা তার। দৃশ্যটি দেখে মনে হচ্ছে বিস্ময়ে সবার চোখের মণি কোটর থেকে বেরিয়ে আসবে। মেয়েটির এমন জরাজীর্ণ ও বিপর্যস্ত দশা দেখে লজ্জায় আর সংকোচ কেউ দ্বিতীয়বার তাকাতে পারবেন না। উপস্থিত সবাই অস্বস্তিতে চোখ নামিয়ে নেয়, শুধু একজন বাদে। সে পলকহীন তাকিয়ে থাকে মেয়েটির এই অবস্থার দিকে। তার পাঁজরের হাড় ভেঙে যাচ্ছে ব্যথায় মেয়েটাকে এমন অবস্থায় দেখে।
বাসর স্পেশাল। তৌসির দরজাটা ভালো করে লাগিয়ে আশেপাশে এক নজর তাকায়। নাজহা তৌসিরের এই চাউনি দেখে ভুরু কোঁচকায়, তবে কিছু বলে না। চুপচাপ আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে হাতের ভারী চুড়ি আর কানের দুলগুলো খুলে রাখে। তৌসির পেছন থেকে এসে নাজহার চিকন কোমরের দুই দিকে নিজের দুই হাত শক্ত করে রাখে। আজ তার বাঁচার পথ নেই নাজহাকে এই এত্ত লবণময়ী রূপ দেখে। নাজহার হাত থেমে যায়। সে কানের দুলগুলো খুলছিল, তথাপি আর খুলতে পারে না। সম্ভব হয় না খোলা। উন্মুক্ত পেটে তৌসিরের অবাধ্য আঙ্গুলের ছোঁয়া অস্থির আর স্বস্তি করে দিচ্ছে, স্তব্ধ করে দিচ্ছে নাজহাকে। নাজহা অনেক কষ্টে নিজের ছটফটানি নিয়ন্ত্রণ করে আয়নায় তৌসিরের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো? এভাবে কোমর ধরে আছেন কেন? হাত সরান, কাঁতো লাগছে। তৌসির নাজহার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। এতে নাজহার পিঠ ঠেকে যায় তৌসিরের পাঁজরে। নাজহা এবার তীব্র বিতৃষ্ণা নিয়ে বলে, ছাড়ুন তো, চেঞ্জ করে আসার পর জড়িয়ে ধরবেন। তৌসির হাত বাড়িয়ে নাজহার শাড়িতে গাঁথা কাঁধের পিনটা খুলতে খুলতে বলে, এতদিন তো শুধু জড়িয়ে ধরা আর চুমুই খাইলাম, এখন একটু লুঙ্গির গিঁটও ফস করি। এমনে চললে তো পরে গিঁট মেলা টাইট হইয়া যাইব। তৌসিরের কথায় নাজহা চমকে ওঠে। লজ্জায় সংকোচে ভয়ে চেপে ধরে তাকে। সাথে তার বুকের ভেতর ধড়ফড় করতে থাকে। এই লোক আজ মনে হয় তাকে আর ছাড়বে না, যা অবস্থা দেখছে। তৌসিরের চোখের চাহনিতেও আজ মাদকতা লুকিয়ে আছে। না, আজ আর তৌসির তাকে ছাড়বে না। আজ তৌসির লুঙ্গির গিঁট খুলবেই। নাজহারও আপত্তি করাটা বেমানান, তাই লজ্জায় মাথা নিচু করে নেয় নাজহা আর মিনমিনিয়ে বলে, শুনুন তো, ভয় দেখাবেন না। তৌসির নাজহাকে লজ্জা পেতে দেখে তাকে নিজের দিকে ঘোরায়। তার চুলের খোঁপাটা খুলে তার দীর্ঘ লালচে কালো কেশতর তরঙ্গগুলো ছড়িয়ে দেয় তার পিঠ জুড়ে আর বলে, এত লজ্জা পাস না সিনাল, তোকে আজ আমার লাগবো, মানে লাগবই। তুই এমনে লজ্জা পাইয়া মিলাইয়া গেলে আমি তোকে ধরমু কেমনে? নাজহার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলে, সরুন না, আমায় যেতে দিন, চেঞ্জ করে আসবো। তৌসির কোমর জড়িয়ে ধরে আর নিকটে নিজের দিকে টেনে নিয়ে রঙ্গিলা গলায় বলে, একেবারে ফরজ গোসল করে পরবানে, এখন পড়লে আমি আবার খুলবো। তৌসিরের মুখে এই কথা শুনে নাজহা বড় বড় চোখে বিস্ময় বিস্মিত লজ্জা নিয়ে তার দিকে তাকায়। নাজহার তাকানো দেখে তৌসির নাজহার গালে আলতো করে হাত রেখে খানিকক্ষণ তার সবুজ নয়নার সুধা পানরত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর হঠাৎই নাজহাকে কোলে তুলে নেয় আর বলে, চলো তালুকদারের মাইয়া, আজ খেলা হবে। গল্পটা কাল্পনিক, তাই কেউ সিরিয়াসলি নিবেন না। বন্ধুরা, গল্প দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত। একটু সমস্যার কারণে গল্প দিতে পারিনি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।